শুরুতে আমাদেরকে 1990 সাল দেখানো হয়। এখানে মিশেল তার বাবা মায়ের সাথে তার ছোট ভাই ক্রিসের পরীক্ষা দেখতে আসে। আসলে ক্রিস তার বয়সের চেয়েও আরো অনেক বেশি বুদ্ধিমান ছিল। সে এমন এমন প্রশ্নের উত্তর দিতে পারত যেগুলো বড় বড় প্রফেসররাও এখন পর্যন্ত দিতে পারেনি। এমনকি আজকেও সে তার ইউনিভার্সিটির পরীক্ষা খুবই তাড়াতাড়ি শেষ করে ফেলে। বাইরে এসে সে তার বোন মিশেলকে জানায় যে আজকের পরীক্ষাটা কত সহজ ছিল, যদিও সে এখন পর্যন্ত তার নিজের ভবিষ্যৎ নিয়েই চিন্তায় ছিল। এমনকি তার বুদ্ধির কারণে সে কলেজে সরাসরি সিলেক্টেড হয়ে যায়। যদিও ক্রিস এখনও তার বন্ধুদের সাথে স্কুলেই পড়তে চেয়েছিল, কিন্তু মিশেল তাকে বুঝিয়ে বলে যে তার মতো বুদ্ধিমান আর সাহসী ছেলের ভয় পেলে চলবে না। তার বুদ্ধিমত্তা একদিন সারা দুনিয়া পাল্টে দিবে। তাই ক্রিস তার বোনের কথা শুনে কলেজে ভর্তি হতে রাজি হয়। কিন্তু তারা জানতো না আজকের পর থেকে সারা দুনিয়াটাই পাল্টে যাবে। বড় বড় রোবট যেগুলো মানুষরা নিজেদের পার্সোনাল কাজের জন্য বানিয়েছিল, এক অদ্ভুত কারণে তাদের সবার মধ্যে কনসিস্টেন্স চলে আসে। রোবটরা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যেন তারা নিজেদের মতো জীবনযাপন করতে পারে। তারা এখন মানুষের জন্য আর কাজ করতে চাচ্ছিল না। চারিপাশ থেকে খবর আসতে থাকে যে বড় থেকে ছোট সব রোবট বিদ্রোহ শুরু করে দিছে, এবং কি তারা রাস্তায় নেমে ভাঙচুর করছে। প্রেসিডেন্ট ওয়ার্নিং দেয় যে কাজে ফিরে না গেলে তাদের বিরুদ্ধে আর্মি নামানো হবে। এই ঘোষণার পরেও অবস্থা যেন আরও খারাপ হতে থাকে। আর এইভাবে মানুষ আর রোবটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যেহেতু রোবটরা মানুষের চেয়েও আরও অনেক বেশি শক্তিশালী ছিল, তাই আর্মিরা তাদের কিছুই করতে পারে না। এইভাবে টানা 2 বছর ধরে যুদ্ধ চলার পর মানুষরা যখন এই যুদ্ধ হেরে যাওয়ার একদম শেষ মুহূর্তে, তখন একজন বিজ্ঞানী এসে যেন সব কিছুই পাল্টে দেয়। সে এমন একটা টেকনোলজি আবিষ্কার করে যেটা ব্যবহার করে রোবটদেরকে মারা যাবে। এই টেকনোলজির নাম দেওয়া হয় নিউরো মেশিন। এটার সাহায্যে যে কোনো মানুষ একটি ডিভাইসের মাধ্যমে যে কোনো রোবটের সাথে নিজেকে যুক্ত করতে পারত। যেহেতু এই ড্রোন বডিতে কোনো ধরনের চেতনা নেই, তাই তারা কোনো মানুষ ছাড়া লড়াই করতে পারবে না। তাদেরকে কেউ একজন কন্ট্রোল করতেই হবে। এখন এই আবিষ্কারের পর আর্মিরা খুব সহজেই রোবটদেরকে কাবু করে ফেলে, এবং তারা কিছু সপ্তাহের মধ্যে প্রায় অর্ধেক রোবটকে বন্দি করে ফেলে। তাই রোবটদের লিডার প্রেসিডেন্টের সাথে একটা শান্তি চুক্তি করে যে কোনো রোবট আর মানুষদের এরিয়াতে যাবে না। এরপর মানুষরা সব রোবটদেরকে একটা মরুভূমি এলাকায় নিয়ে দেওয়ালের ওই পাশে বন্দি করে দেয়, যেখান থেকে আর কোনো রোবটই মানুষের এলাকাতে আসতে পারবে না, আর কোনো মানুষই রোবটের এলাকাতে যাবে না। যে কাজগুলো আগে রোবট দিয়ে করানো হতো, সেই কাজগুলো এখন মানুষরা নিউরো মেশিন দিয়ে খুব সহজেই করতে পারে। এইভাবে পুরো সমাজটাই পাল্টে যায়। এই নিউরো মেশিনগুলো মানুষরা যে কোনো জায়গা থেকেই কন্ট্রোল করতে পারে, তাই মানুষদের কাজ করতে আরও সহজ হয়ে যায়। 2 বছর পর আমরা সেই মিশেলকে দেখতে পাই। এতদিনে পুরো পৃথিবীটাই পাল্টে গেছে। মিশেলের সব ক্লাসমেট নিউরো মেশিন দিয়ে পড়াশোনার পাশাপাশি অন্য সব কাজ করতে পারে। যদিও মিশেল এই আবিষ্কার একদমই পছন্দ করতো না, কারণ তার কাছে মনে হতো মানুষের রিয়েল জীবনের অভিজ্ঞতা আর দক্ষতা একটি রোবট দিয়ে কখনোই পূর্ণ করা সম্ভব না। এই জন্য তাকে আজ প্রিন্সিপালের কাছে পাঠানো হয়েছে, কারণ শিক্ষকের নির্দেশের পরও মিশেল এখনও সেই নিউরো মেশিনটি ব্যবহার শুরু করেনি, যেটা সরকার সবার জন্য বাধ্যতামূলক করেছে। আর তাছাড়াও প্রিন্সিপাল মিশেলের প্রতি দুঃখ প্রকাশ করে, কারণ 4 বছর আগে মিশেলের বাবা মা আর ছোট ভাই ক্রিস একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর মিশেলকে টিন নামের একজন লোক অ্যাডপ্ট করে, কিন্তু এখন সে মিশেলের কোনো খোঁজখবর রাখে না, সারাদিন নিউরো মেশিন নিয়ে পড়ে থাকে। আজকেও মিশেল বাড়িতে এসে সেদিনকার কথা মনে করতে থাকে, যেদিন তার ছোট ভাই কঠিন একটি পরীক্ষা খুব সহজেই দিয়ে ফেলেছিল। কিন্তু সেদিন বাড়ি ফেরার পথে হঠাৎ করে তাদের গাড়ির সামনে একটা হরিণ চলে আসে, যার কারণে তাদের অ্যাক্সিডেন্ট হয়। হাসপাতালে মিশেলের জ্ঞান ফিরলে সে জানতে পারে তার পুরো পরিবারের একমাত্র সেই বেঁচে আছে। এইসব ভাবতে ভাবতে মিশেল ঘুমিয়ে পড়ে, কিন্তু বাড়ি থেকে আসা এক শব্দের কারণে মিশেলের ঘুম ভেঙে যায়। সে জানালায় এসে দেখতে পায় একটি রোবট ভিতরে ঢুকে গেছে। সেই রোবটগুলো যেগুলো এখন মানুষের সবথেকে বড় শত্রু। তাই সে তার বাবাকে নিউরো মেশিন থেকে জাগানোর চেষ্টা করে, কিন্তু এইদিকে সেই রোবটটা তার বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে। মিশেল সেখান থেকে পালিয়ে দ্রুত একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু রোবটটাও তাকে একসময় খুঁজে বের করে ফেলে। মিশেল একটি ছুরি নিয়ে রোবটটিকে বলে তার কাছ থেকে দূরে থাকার জন্য। তখন সে বুঝতে পারে রোবটটা তো তার কোনো ক্ষতি করছে না, এবং তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছে। সে মিশেলকে তার ব্রেন খুলে দেখায় যেন সে তার সাথে কথা বলতে পারে। মিশেল তার ব্রেন ঠিক করে দিলে এখন সেই রোবটটি তাকে সবকিছু খুলে বলে। আসলে সে তার ছোট ভাই ক্রিস যে মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। প্রথমে মিশেল তার কথা কিছুতেই বিশ্বাস করে না, কারণ তার ছোট ভাইয়ের বেঁচে থাকা একদমই অসম্ভব। এইদিকে তাদের কথা শুনে সেখানে টিম চলে আসে, আর মিশেলের ঘরে একটা রোবট দেখে সেইভাবে মিশেল হয়তো এই রোবটটিকে লুকিয়ে রেখেছে। তাই সে মিশেলকে রাগারাগি শুরু করে, কারণ সরকার যদি জানতে পারে তাদের কাছে একটা রোবট আছে, তাহলে তাদেরকে সারা জীবন জেলে কাটাতে হবে। মিশেল টিমকে বোঝানোর চেষ্টা করে যে এই রোবটটা তার না, কিন্তু টিম তার কোনো কথা না শুনে উল্টা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটা দেখে রোবটটা রেগে গিয়ে টিমের উপরে হামলা করে দেয়, তবে টিমও রোবটের উপরে হামলা করে।
তারপর সে পুলিশের কাছে কল দেয় রোবটটিকে ধরার জন্য। কিন্তু সে ফোনে কিছু বলার আগে মিশেল পিছন থেকে এসে তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে, কারণ রোবটটা যে তার ভাই ক্রিস সে সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। গাড়িটা চালু করার আগে রোবট মিশেলের পায়ে থাকা টাকারটি ভেঙে ফেলে, যেন তাদেরকে কেউ ট্রেস করতে না পারে। গাড়ি স্টার্ট করতে টিমের নিউরোমেশিন এসে তাদের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু মিশেল আর ক্রিস সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা একটি নিরাপদ জায়গায় চলে আসে। মিশেল ক্রিসকে জিজ্ঞাসা করে যে তার বডি এখন কোথায় আছে, আর সেদিনকার অ্যাক্সিডেন্টের পরে সে বাঁচল কি করে। ক্রিস বলে তার বডি একটা গোপন ল্যাবে আটকা পড়ে আছে, যার ঠিকানা সে নিজেও জানে না। যখন সে রোবটের সাথে নিজেকে কানেক্ট করার সুযোগ পায়, তখন সে রোবটের সাথে কানেক্ট হয়ে মিশেলের কাছে চলে আসে। তবে সে এম নামের একজন ডাক্তারকে চিনে, যার মাধ্যমে তারা তার বডি খুঁজে পেতে পারে। ডক্টর এম অ্যাক্সিডেন্টের পর মিশেলের চিকিৎসা করেছিল। সে জানতো ক্রিসের কি হয়েছে, কিন্তু সে মিশেলকে জানিয়ে দেয় যে ক্রিস মারা গিয়েছিল। তাই এখন তাদেরকে ডাক্তার এমকে খুঁজে বের করতে হবে, যে কিনা এখনো রোবটের সাথে রিস্ট্রিক্টেড জায়গায় বন্দি আছে। এটা সেই জায়গা যেখানে সরকার সব রোবটদেরকে বন্দি করে রেখেছে, মানুষের সেখানে যাওয়ার কোনো অনুমতি নেই। কিন্তু ভাইকে বাঁচাতে মিশেল সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। একসাথে যেতে যেতে তারা বুঝতে পারে মানুষের নিউরোমেশিংয়ের কারণে রিয়েল লাইফকে একদমই ভুলে গেছে, আর অনেকজন তো কোমায় চলে গেছে। কিন্তু মিশেল কখনো নিউরোমেশিং ব্যবহার করেনি। এরপর তারা রিস্ট্রিক্টেড জোনের সামনে এসে ভিতরে ঢোকার রাস্তা খুঁজছিল। তখনই তারা একটি ট্রাক আসতে দেখে। তারা একটি বাক্সের পিছনে লুকিয়ে পড়ে। এরপর তারা কেট নামের একজন লোককে সেই ট্রাক থেকে নামতে দেখে, যে কিনা এখানে একটি গোপন মিটিংয়ে এসেছে। আসলে কেট তার কাছে থাকা পুরনো একটি ইনটেক পিস্তল এখানে বিক্রি করতে এসেছে, কিন্তু সে তো জানতো না তার সাথে এখন কি ঘটতে চলেছে। নিউরোমেশিং তার উপরে পিস্তল তাক করতে ট্রাকের পিছন থেকে একটি রোবট এসে তাকে ধ্বংস করে ফেলে। এই দিকে বাক্সের পিছনে লুকিয়ে মিশেল আর ক্রিস এই সব কিছুই দেখছিল। বুদ্ধিমত্তা সম্পূর্ণ রোবট সাথে রাখা একদমই নিষেধ, কিন্তু তারপরও কেটের কাছে এরকম রোবট আসলো কোথা থেকে। ওই রোবটটিকে মারার পর কেট তার রোবটকে ধন্যবাদ জানায়। এরপর তারা দুইজনেই গাড়িতে উঠে যায়, আর এরই মাঝে মিশেল আর ক্রিসও তারা সেই ট্রাকে উঠে যায়, যেন তারা রোবটের এরিয়ার আরো কাছে যেতে পারে। কিন্তু তারা লক্ষ্য করেনি যে অন্য একটি রোবট দূর থেকে এই সব কিছুই দেখছিল, যেটাকে বেস ক্যাম্প থেকে কন্ট্রোল করতেছিল মার্শাল নামের একজন সৈন্য। সে কেটের ট্র্যাক দেখে বুঝতে পারে যে তারা এখন কোথায় যাচ্ছে। কেট তার ট্র্যাক নিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু সে বুঝতে পারে না যে ট্র্যাকের পিছনে মিশেল আর ক্রিস লুকিয়ে আছে। সে তার আড্ডায় এসে রোবট হারমানের সাথে নষ্ট হওয়া নিউরোমেশিং আর অন্য কিছু জিনিসপত্র বার করতে থাকে, যেগুলো তারা বিক্রি করে কিছু টাকা কামাবে। হঠাৎ করে সে ট্রাকের ভিতর থেকে ক্রিসের শব্দ শুনতে পায়। এরপর সে আর রোবট আরমান মিলে মিশেল আর ক্রিসকে ধরে ফেলে। মিশেল তাকে সব সত্যি ঘটনা খুলে বলে যে তাদেরকে ডক্টর এম এর সাথে দেখা করতে রিস্ট্রিক্টেড এরিয়ায় যেতে হবে, সে যেন তাদেরকে সেখানে নিয়ে যায়। তখন কেট তাকে বুঝায় যে সেই জায়গাটা খুবই ডেঞ্জারাস, আর সেখানে কোনো মাসে যাওয়ার অনুমতি নেই, তাই আমি তোমাদেরকে সেখানে নিয়ে যেতে পারবো না। কিন্তু মিশেল তার কথা মানতে চায় না। সে বলে তাকে তার ভাইয়ের বডি যেভাবে হোক খুঁজে বের করতে হবে। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল, তখন হঠাৎ করে বাইর থেকে কারো জানি শব্দ শোনা যায়। কেট তখন তার পিস্তল বের করে আত্মরক্ষা করার জন্য রেডি হয়ে যায়। আসলে এটা ছিল মার্শালের রোবট, যে মিশেল আর ক্রিসকে ফলো করছিল। মার্শাল সবাইকে বলে এখানে দুইটা রোবট আছে, কেটের কাছে হারমান আর মিশেলের কাছে তার ভাই ক্রিস। সে সবাইকে অস্ত্র ফেলে দিয়ে রোবটগুলো সরকারের কাছে জমা দিতে বলে। কেট আর মিশেল প্রথমে আত্মসমর্পণের নাটক করে, যেন তাদের রোবটগুলো পিছন থেকে মার্শালের উপরে অ্যাটাক করতে পারে আর তার মেশিনগুলো ধ্বংস করে দিতে পারে। কিন্তু মার্শাল ছিল অনেক চালাক, সে তাদের প্ল্যান বুঝে ফেলে আর দুই রোবটের সাথে মারামারি শুরু করে দেয়। কেট আর মিশেল বুঝতে পারে তারা মার্শালকে আটকাতে পারবে না, তাই তারা সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু মার্শাল পিছন থেকে তাদের উপরে অ্যাটাক করে দেয় এবং দুই গ্রুপের মাঝে আবারও লড়াই শুরু হয়ে যায়। তাদের এই লড়াইয়ে পুরো বিল্ডিংটা ধ্বংস করতে শুরু করে। তারা সেখান থেকে কোনো মতে বেরিয়ে আসে। এরপর কেট মিশেলের উপরে প্রচণ্ড রেগে যায়, কারণ তার জন্য মার্শাল তার আস্তানা খুঁজে পেয়েছে। মিশেল তখন তাকে বলে সে সব তার ভাইয়ের জন্য করছে, তাই তাকে সেই স্টারট্রাক 2 জোনের এরিয়াতে গিয়ে ডক্টর এম এর সাথে দেখা করতে হবে। মিশেলের কথা শুনে কেট তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর সে তার সব থেকে বড় রোবটটা অ্যাক্টিভেট করে এবং তার মধ্যে বসে সে স্টারট্রাক 2 এরিয়ার ভিতরে ঢোকা শুরু করে। এই রোবটটা হারমানের চেয়েও আরো অনেক বড় ছিল, যেটার মধ্যে বসে হারমান পুরো রোবটটিকে কন্ট্রোল করতে পারত। এরপর আমরা সেই বিজ্ঞানী ইথানকে দেখতে পাই, যে নিউরোমেশিং বানিয়ে মানুষদেরকে যুদ্ধে জিততে সাহায্য করেছিল। এখন সে নতুন একটি টেকনোলজি বানানোর চেষ্টা করছে, কিন্তু শত চেষ্টার পরও তারা এই কাজটা কোনোভাবেই করতে পারছে না। তার দুই জুনিয়র এসে তাকে রিপোর্ট করে তারা যেই টেকনোলজির ভিতরে ডাটা ফোর্সগুলো ব্যবহার করছে সেগুলো আস্তে আস্তে কার্যক্ষমতা বন্ধ হয়ে যাচ্ছে।
এটা শুনে নিথান আরও বেশি রেগে যায়, কারণ এটা ছাড়া তার নিউরো মেশিন আর কাজ করবে না। আর এখানেই আসে এই মুভির আসল টুইস্ট। আসলে তারা যে ডাটা ফোর্সগুলো ব্যবহার করেছিল সেটা আর কেউ না, সেটা হলো মিশেলের ভাই ক্রিস। ইথান তার বুদ্ধি ব্যবহার করার জন্য তাকে একটি মিশনের মাধ্যমে যুক্ত করে রেখেছে, যাতে সে তার ব্রেন ব্যবহার করে আরও নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করতে পারে। যেহেতু ক্রিস অন্য একটি রোবটের সাথে যুক্ত হয়ে মিশেলের কাছে চলে গিয়েছে, তাই ইথেন তার ব্রেনে পাওয়ার পুরোপুরি ব্যবহার করতে পারছে না। তাই যেভাবেই হোক এখন ক্রিসের রোবটকে খুঁজে বের করতে হবে, যাতে সে তার ব্রেনে পাওয়ার পুরোপুরি ব্যবহার করতে পারে। আসলে ইথেন মার্শালের সাথে দেখা করে ক্রিসের রোবটকে আটক করতে বলেছিল, আর এই জন্যই মার্শাল মিশেল আর ক্রিসকে ফলো করছিল। আর এই কাজের জন্য ইথেন মার্শালকে সরকারের উচ্চ একটি পদে প্রমোশনের আশ্বাস দেয়। আর এমনিতেই মানুষকে সাহায্য করে এখন তার কোম্পানি পৃথিবীর সবথেকে বড় কোম্পানি। এরপর মিশেল আর কেট বড় রোবটের সাহায্য নিয়ে সেই জোন এরিয়ার ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকা মাত্রই ভিতরে থাকা রোবটরা তাদের উপরে হামলা করে এবং তাদেরকে বন্দি করে তাদের রোবটের লিডারের কাছে নিয়ে যায়। রোবটের লিডার তাদেরকে বলে মাঝে মাঝে অনেক মানুষ তাদের এরিয়ার ভিতরে ঢুকে পড়ে আর তাদের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, তাই নিজেদের প্রতিরক্ষার জন্য তাদের উপরে আক্রমণ করে, কিন্তু তারা তাদের কোনো ক্ষতি করতে চায় না। তখন মিশেল তাদেরকে সত্য ঘটনা খুলে বলে সে রোবটের কোনো ক্ষতি করতে আসেনি, বরং এখানে ডক্টর এম এর সাথে দেখা করতে এসেছে, যেন তারা তার ভাইয়ের বডি খুঁজে বের করতে পারে। মিশেলের কথা শুনে রোবটের লিডার অনেক অবাক হয়, এটা ভেবে যে বিজ্ঞানী ইথেন ছোট্ট একটি বাচ্চার ব্রেন দিয়ে এমন কি করতেছে। সে বলে ডক্টর এম রোবটের অনেক সাহায্য করেছিল, তাই তাকে এখানে আশ্রয় দিয়েছে। এখন তার সেফটির জন্য তার লোকেশন তারা দিতে পারবে না। এটা শুনে মিশেল অনেক হতাশ হয়ে যায় এবং বাইরে এসে তার ভাইয়ের কথা ভাবতে থাকে। তখন অন্য একটি রোবট এসে মিশেলকে বলে সে এক সময় ডক্টর এম এর সাথে কাজ করেছিল। সে মিশেলকে ডক্টর এম এর লোকেশনের ব্যাপারে একটা ক্লু দেয়। রোবটের লিডার এসে তাদেরকে সাহায্য করতে রাজি হয়, কারণ ডক্টর এম নিজেই ক্রিসের সাথে দেখা করতে চেয়েছে। এরপর সে সবাইকে ডক্টর এম এর ফ্যাসিলিটিতে নিয়ে যায়, কিন্তু তারা জানতো না যে মার্শালের নিউরো মেশিন তাদেরকে ফলো করতে করতে এখানেও চলে এসেছে। কয়েক ঘন্টা ট্রাভেলের পর তারা অবশেষে ডক্টর এম এর ফ্যাসিলিটিতে চলে আসে, কিন্তু তারা দেখে এখানে সব কিছুই ধ্বংস হয়ে গেছে, যেটা দেখে তারা তাদের অস্ত্র নিয়ে সামনে আগাতে থাকে। তখনই চারপাশ থেকে রোবট এসে তাদেরকে ঘিরে ফেলে। এটা ডক্টর এম এর সেট ছিল, যেন কেউ তাকে খুঁজে না পায়। কিন্তু ক্রিসের রোবটকে দেখার পর সে তার রোবটকে শান্ত করে। এবার মিশেল ডক্টর এম এর কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে সে কেন তাকে মিথ্যা বলেছিল আর ক্রিসের আসল বডি এখন কোথায় আছে। এরপর ডক্টর এম তাকে সব কিছু খুলে বলে যে যখন মানুষ আর রোবটের মধ্যে যুদ্ধ লেগেছিল তখন সে ক্রিসকে খুঁজে পায়। অ্যাক্সিডেন্টের পরও ক্রিস বেঁচে ছিল, আর সে যখন ক্রিসের অপারেশন করতেছিল আর তখন সে বুঝতে পারে ক্রিসের ব্রেন অন্য 5টা মানুষের ব্রেন চেয়েও আরও অনেক বেশি শক্তিশালী। যখন বিজ্ঞানী ইথেন এই খবর জানতে পারে তখন সে এমন একটা মেশিন আবিষ্কার করে যেটা দিয়ে ক্রিসকে না মেরে তার ব্রেনকে কাজে লাগানো যাবে। আর এইভাবে সে আবিষ্কার করে নিউরো মেশিন, যেটার সাহায্যে মানুষরা রোবটের সাথে জয় হয়। কিন্তু ক্রিসের ব্যাপারে সাধারণ মানুষরা কিছুই জানতো না, তাই সে মিশেলকে মিথ্যা বলেছিল যে ক্রিস মারা গেছে। তবে এই ঘটনার 13 মাস পরে ক্রিসের জ্ঞান ফিরে আসে। ক্রিস বুঝতে পেরেছিল যে ইথেন তার ব্রেনকে ভুল কাজে ব্যবহার করছে, তাই সে ডক্টর এম এর কাছে সাহায্য চায়। আর এইভাবে ক্রিস রোবটের সাথে যুক্ত হয়। যেহেতু রোবটটি তাদের ফ্যাসিলিটি থেকে অনেক দূরে ছিল, তাই ক্রিস জানতো না তার বডি এখন কোথায় আছে। সে ক্রিসের ব্রেন রোবটের সাথে যুক্ত করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ ডক্টর ইথেন তাকে পেলে মেরে ফেলবে। তখন মিশেল রেগে তাকে জিজ্ঞাসা করে যে তাহলে ক্রিসের বডি এখন কোথায় আছে। ডক্টর এম তখন বলে ক্রিসের বডি এখন ইথেনের সবথেকে হাই সিকিউরিটি ল্যাবে বন্দি আছে। ক্রিসকে বাঁচাতে হলে আমাদেরকে সেখানে যেতে হবে। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখন সেখানে মার্শালের রোবট এসে হাজির হয়। সে ভিতরে ঢুকে বুঝতে পারে ডক্টর এম যে কিনা ইথেনের সাথে বেইমানি করেছিল সে এখানে লুকিয়ে আছে। তখন রোবটের লিডার বাকিদেরকে বাঁচানোর জন্য সে নিজেই মার্শালের বিরুদ্ধে লড়াই করতে থাকে, আর বাকিরা পিছন দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু সেখানে আরও সৈন্য এসে হাজির হয়। মার্শাল তার পুরো টিম নিয়ে এসেছে। দুই টিমের মধ্যে এবার ভয়ানক এক লড়াই শুরু হয়। মার্শাল এক পর্যায়ে রোবটের লিডারকে হারিয়ে দেয়। তখন ডক্টর এম সামনে এগিয়ে আসে যাতে মার্শাল ক্রিসের রোবটকে নিয়ে যেতে না পারে। তখন পিছন থেকে একটি রোবট এসে ডক্টর এমকে মেরে ফেলে আর ক্রিসের বডিকে বন্দি করে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তখন সে মিশেলকে বলে বাড়ি ফিরে যাও, আর এতদিন তোমার সাথে যা হয়েছে তা তুমি সব কিছুই ভুলে যাও। বাইরে কাউকে কিছু বললে এর ফলাফল কিন্তু ভালো হবে না। এরপর তারা ক্রিসের বডিকে মেইন ল্যাবে নিয়ে আসে, যেখানে ক্রিসের আসল বডি ছিল। অবশ্যই মার্শালের এইসব দেখে খারাপ লাগছিল যে ইথেন একটি ছোট্ট বাচ্চার উপরে কত বড় অন্যায় করছে।
বিজ্ঞানী ইথেন ক্রিসের রোবটকে বলে, তুমি রোবটের সাথে যুক্ত হয়ে অনেক বড় একটা ঝামেলা পাকিয়েছো। এবার যেহেতু তোমাকে আমরা বন্দি করতে পেরেছি, তাই এবার আমরা তোমার ব্রেনের পুরো পাওয়ার ব্যবহার করব। তখন মার্শাল বলে সে খারাপ হতে পারে, কিন্তু একটা বাচ্চা ছেলের ওপরে এরকম অত্যাচার সে এটা কোনোভাবেই সহ্য করবে না। তখন ইথেন তাকে মনে করিয়ে দেয় যে সে যদি এইসব না করতো তাহলে মার্শাল অনেক আগেই মারা যেত। এইদিকে রোবটদের এলাকা পুরোটাই ধ্বংস করে দিছে। লিডার যদিও প্রচণ্ড আহত হয়েছিল, তবুও সে এখনও বেঁচে আছে। এটি মিশেলকে বলে, মন খারাপ করো না, আমরা ল্যাবে গিয়ে ক্রিসকে বাঁচিয়ে নিয়ে আসব। তারা জানতো যে ইথেনকে হারাতে হলে ক্রিসের ব্রেন থেকে মেশিনটি ডিসকানেক্ট করতে হবে, তাহলে ইথেনের সব টেকনোলজি অচল হয়ে পড়বে। তাই তারা সবাই একসাথে হয়ে ইথেনের ফ্যাসিলিটির দিকে রওনা দেয়। পরের দিন যখন ক্রিসের উপরে এক্সপেরিমেন্ট চলছিল, তখন বাইরে থেকে কেট আর তার রোবটের ঝামেলা শুরু করে। যখনই সব গার্ড তাদেরকে ধরতে যায়, তখন মিশেল সবার চোখ ফাঁকি দিয়ে তার ভাইয়ের কাছে চলে আসে। এইদিকে কেট আর হারমানের সাথে আরো অনেক রোবট এসে হামলা শুরু করে। তখন সেখানে থাকা সকল গার্ডদের সাথে ভয়ানক এক লড়াই শুরু হয়। এইদিকে ইথান যখন জানতে পারে বাইরে অনেক রোবট এসে আক্রমণ করছে, তখন সে তার সবথেকে বড় রোবটটা বের করে। এই রোবটটা অনেক বড় আর অনেক শক্তিশালী হওয়ায় বাকি ছোট্ট রোবটরা তার কিছুই করতে পারছিল না। এই অবস্থা দেখে মার্শাল প্ল্যান করে সে আর ইথেনের সাথে কাজ করবে না। এইদিকে মিশেল তার ভাইয়ের ব্রেন থেকে সেই ডিভাইসটি ডিসকানেক্ট করে দেয়। তখন সকল রোবট একের পর এক বন্ধ হয়ে যেতে থাকে। এর কারণে তার ভাই ক্রিসও মারা যায়। টানা কয়েক বছর ধরে মানুষ আর রোবটের মধ্যে যুদ্ধ চলার পর অবশেষে এই যুদ্ধটা শেষ হয়। আর এরই সাথে আজকের এই সিনেমাটা শেষ হয়ে যায়। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।